আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্বে তোমাদের সামনে আলোচনা করা হবে তোমাদের রোড টু মিশন 100 সাজেশনের চ্যাপ্টার 4 এর যেই জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে আমরা সেই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আলোচনা করে দিব। এগুলোর উত্তর তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো চলো আমরা দেখি আমাদের জন্য চ্যাপ্টার 4 এ কি কি প্রশ্ন আছে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো। তো তোমরা জানো যে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি মূলত কার উপর নির্ভরশীল ছিল? মেন্ডেলিফের পর্যায় সূত্রটি মূলত ভরের উপর নির্ভরশীল ছিল। সো সূত্রটা কি? যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মবলে তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ মেন্ডেলিফ তার সূত্রের মূল কাঠামোই সেট করেছিল পারমাণবিক ভরকে কেন্দ্র করে। তো আমরা যত বৃদ্ধি করব এদের ধর্মগুলো পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে কি হবে? আবর্তিত হবে। নাম্বার 1। নাম্বার 2 কি বলছে দেখো, ত্রয়ী সূত্রটি লিখো। তাহলে ত্রয়ী সূত্রটি কি? আচ্ছা, বলতেছে যে পারমাণবিক ভর অনুসারে, এটা এখানেও ভরের কথা বলছে যে 3টি করে মৌল সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের, খেয়াল করো, প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি, এটাকে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলে। ব্যাপারটা যদি বুঝতে না পারো একটা এক্সাম্পল দিই, দেখো ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তিনটে একই গ্রুপের মৌল। সো লিথিয়ামের ভর কত? 7। সোডিয়ামের কত? 23। পটাশিয়ামের কত? 39। তাহলে প্রথমটা তৃতীয়টা নাও, তাহলে 7 যোগ 39, একে গড় করো, মানে 2 দিয়ে ভাগ। গড় মানে কি? 2 দিয়ে ভাগ। ইজ ইকুয়াল টু কত আসবে ফলাফল? দেখো 39 আর 7 কত হয়? 46 ভাগ 2 সমান সমান 23। তাহলে বলতেছে যে এই যে প্রথমটা এবং তৃতীয়টাকে যদি আমরা গড় করি, প্রথমটা এবং তৃতীয়টাকে যদি আমরা গড় করে সাজাই, তাহলে এখান থেকে যে ফলাফলটা আমরা পাবো সেই ফলাফলটা দ্বিতীয়টার ভরের সমান বা কাছাকাছি। সো আমি এখানে একবারেই অ্যান্সার লিখে দিই যে আমাদের দ্বিতীয় রেজাল্টটা কত আসছিল? 23। তাহলে দেখো সোডিয়ামের ভর কত? সোডিয়ামের ভরও কিন্তু 23। এটাই ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। এবং তিনি তখনও তো পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় নাই, বিধায় তিনিও তার পর্যায় সারণী পারমাণবিক ভরের উপর ভিত্তি করেই সাজিয়েছিল। 3 নম্বর, পর্যায় সারণী কি? প্রায় একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই শ্রেণীভুক্ত করে আবিষ্কৃত সব মৌলকে স্থান দিয়ে মৌলসমূহের যে সারণী বর্তমানে প্রচলিত তাই পর্যায় সারণী। তো এখানে একটা কথা মানে মূলত ফোকাস করা হয়েছে, একই ধরনের ধর্ম বিশিষ্ট মানে কি? যে তুমি যখন পর্যায় সারণী যখন তৈরি করবো তখন তোমাকে অবশ্যই কনসার্ন এইটা করতে হবে যে যাদের ধর্ম একই রকম তারা এক জায়গায় স্থান পাবে। আমার যাকে মন চাইলো তাকে আমি যেখানে ইচ্ছা সেখানে রাখলাম, এমনটা আমি করতে পারবো না। যে আমার ধর্মের কথা বিবেচনা করে, সেটা ভৌত ধর্ম হতে পারে, রাসায়নিক ধর্ম হতে পারে, ধর্মের কথা বিবেচনা করে আমরা মৌলসমূহকে যে একটা গ্রুপে স্থান দিব, এরকম সমস্ত মৌলগুলোকে স্থান দিয়ে যে সারণী তৈরি করা যায় সেই সারণীকেই বলা হয় পর্যায় সারণী। আয়নীকরণ শক্তি কি বলতো? আয়নীকরণ শক্তি দেখো কি বলতেছে, যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে ধর সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে, সো গ্যাসীয় সোডিয়াম পরমাণু থেকে আমরা যদি ইলেকট্রন 1 মোল নিয়ে যাই, নিয়ে যদি সোডিয়াম আয়নে পরিণত করি, এতে করে একটা শক্তি আমাকে দিতে হবে, হতে পারে সেটা 1000 বা 2000 বা 3000, হোয়াট এভার, এক একজনের এক এক রকম। তো যাকে যত শক্তি দিতে হবে তার আয়নীকরণ শক্তির মান তত বেশি। তাহলে ফাইনাল কথা হচ্ছে যে আমরা কোনো একটা মৌল থেকে ইলেকট্রন বের করতে চাই, এই ইলেকট্রন বের করতে ওই মৌলকে এনার্জি দিতে হবে বা শক্তি দিতে হবে। ওই যতটুকু শক্তি দিলে ওই পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে সেই শক্তির মানকে আমরা ওই মৌলের জন্য আয়নীকরণ শক্তি বলবো। এখানে এটাই বুঝিয়েছে। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তো তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে যে যখন দুটি পরমাণু, খেয়াল করো, যখন দুটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তাহলে আমরা জানি যে সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আবদ্ধ হয়। তাহলে এই যে ইলেকট্রন যে শেয়ার করবে, এই যে দেখো সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার পর তারা যে ইলেকট্রন শেয়ার করবে, এই শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে আকৃষ্ট করার একটা ক্ষমতা, এই ক্ষমতাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা যে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে, যেরকম দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট যে হাইড্রোজেন এবং ক্লোরিন একটা একটা করে 2টি ইলেকট্রন শেয়ার করেছে, কিন্তু 2টি ইলেকট্রনই ক্লোরিন নিজের দিকে আকর্ষণ করতেছে, নিজের দিকে আকৃষ্ট করতেছে। তাহলে বলা যায় হাইড্রোজেন তো পারতেছে না, ইলেকট্রন তো এখানে হাইড্রোজেনের আছে, সে কিন্তু ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকৃষ্ট করতে পারছে না, বাট ক্লোরিন পারতেছে। তাহলে অবশ্যই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেন থেকে বেশি হবে। সো এই যে নিজের দিকে আকৃষ্ট করার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। নেক্সটে যাচ্ছি, ইলেকট্রন আসক্তি কি? মূলত ইলেকট্রন আসক্তি হচ্ছে আয়নীকরণ শক্তির বিপরীত। এখানে আমরা পরমাণুকে ইলেকট্রন দিব, ফলে পরমাণু শক্তি উৎপন্ন করে আমাদেরকে দিবে। যেরকম দেখো ক্লোরিন,
ইলেকট্রন গ্রহণ করে সে কি হলো, সে হলো Cl মাইনাস। তাহলে এতে করে ক্লোরিন কি করতে পারলো, এতে করে ক্লোরিন ধরো ডেরেজ ইজিকোয়াস টু আমরা এরকম ধরি যে মাইনাস ধরো 111, মানে বোঝা যাচ্ছে যে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন শক্তি উৎপন্ন করলো। তাহলে ক্লোরিন যতটুকু শক্তি উৎপন্ন করতে পারবে সেইটাই হবে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান। তাহলে পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করে যারা যত বেশি শক্তি উৎপাদন করতে পারে তাদেরকে আমরা কি বলি, তাদেরকেই বলি আমরা ইলেকট্রন আসক্তি। সো যে যতটুকু শক্তি উৎপাদন করতে পারবে সে যতটুকু তার সেটাই হবে তার ইলেকট্রন আসক্তি। মুদ্রা ধাতু কাকে বলে? পর্যায় সারণীর, খেয়াল করো পর্যায় সারণীর গ্রুপ 11 নং গ্রুপে মোট 4টা মৌল আছে। 11 নং গ্রুপে কয়টা মৌল আছে? 4টা, কপার, সিলভার, গোল্ড, রনজেনিয়াম। তাহলে এই 4টা মৌলের মধ্যে প্রথম 3টা মৌল কপার, সিলভার, গোল্ড, এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। প্রাচীনকালে এগুলো বিভিন্ন রাজা বাদশারা মুদ্রা বা ব্যবসা বিনিয়োগের ক্ষেত্রে তারা এগুলো ব্যবহার করতে, এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। আচ্ছা, অপধাতু কাকে বলে? যে সকল মৌল কোনো কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে আবার কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে কি বলে? তাদেরকে অপধাতু বলে। তার মানে তারা কখনো ইলেকট্রন ছেড়ে দেয় আবার কখনো তারা কি করে? ইলেকট্রন গ্রহণ করে, তাদেরকে আমরা অপধাতু বলি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, অবস্থান্তর মৌল কাকে বলে? খেয়াল করো এখানে এটা বেশ আসে যে যেসব মৌলের স্থিতিশীল আয়নের, তাহলে এখানে আয়ন কথাটাকে ফোকাস করো, স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল এরকম থাকবে D1 থেকে D9, আংশিক পূর্ণ, যেটাকে বলা হয় আংশিক পূর্ণ থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। তো এখানে 3টা শর্ত আছে, মূলত এই সংজ্ঞার মধ্যেই শর্তগুলো বলে দিচ্ছে। অবস্থান্তর মৌল হওয়ার জন্য 1 নম্বর শর্ত তাকে ডি ব্লক মৌল হতে হবে, আর 2 নম্বর শর্ত এই যে সুস্থিত আয়ন, মানে কি স্থিতিশীল যে আয়নটা সেই আয়নের ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন ত্যাগ করার পরে D1 থেকে D9 হতে হবে। ইলেকট্রন ত্যাগ করার পরে D1 থেকে D9 এর মধ্যে যদি থাকে তারা অবস্থান্তর মৌল হবে, না থাকলে তারা অবস্থান্তর মৌল হবে না। তো এইভাবেই আমরা অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা দিতে পারি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, হ্যালোজেন কাকে বলে? সো আমরা এটার অ্যান্সার এখান থেকে করে ফেলতে পারবো যে পর্যায় সারণীর গ্রুপ 17 নম্বর যে গ্রুপটা, এই গ্রুপটাকে হ্যালোজেন বলা হয়। হ্যালোজেনের সদস্য হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা হচ্ছে হ্যালোজেন গ্রুপের সদস্য। এবং এদেরকে হ্যালোজেন বলা হয় একটাই কারণ এরা সমুদ্রে বিভিন্ন লবণ উৎপাদন করতে পারে, অর্থাৎ হ্যালোজেন কথার অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী। আর গ্রুপ 17 সদস্য যারা আছে এরা গ্রুপ 1 বা গ্রুপ 2 যারা আছে এই সকল ধাতুদের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করতে পারে, তাই এদেরকে একটা নাম দিয়ে ডাকা হয়, যে নামটা হচ্ছে হ্যালোজেন। তাহলে আমরা পর্যায় সারণীর গ্রুপ 17 এর সদস্যকে কি বলতে পারবো? হ্যালোজেন বলতে পারবো, এখানে এটাই বলা হয়েছে। ওকে, তো তাইলে আমাদের চ্যাপ্টার 4 এর যে প্রশ্নগুলো ছিল আমাদের একদম জ্ঞানমূলক প্রশ্ন, তো আমরা আমাদের সেই জ্ঞানমূলক প্রশ্নগুলোকে কমপ্লিট করে ফেলেছি। আমরা কিন্তু প্রত্যেকটা অ্যান্সার তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করব। তো তোমাদেরকে আমি বলবো যে আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের যে পরবর্তী যে পর্ব যেগুলো আছে সেগুলো তোমরা দেখে নিও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।